ওকে, সো পডকাস্ট শুরু করে কেমনে রে? ফার্স্টে কি কইতে হইব? পডকাস্টের নাম হলো আলাপ আলাপ পডকাস্ট। ওয়েলকাম টু দ্য আলাপ পডকাস্ট, এরকম নাকি? আচ্ছা, ওয়েলকাম টু দ্য আলাপ পডকাস্ট। সো আজকে আমাদের পডকাস্টের ধরতে গেলে প্রথম এপিসোডই মানে উইথ গেস্ট। সো আমাদের সাথে আজকে আছে লিমন, আমার অনেক ক্লোজ ছোট ভাই। সো যে কারণে আমি লিমন রে হয়তো পুরা ভিডিও যেটা তুমি তুই সম্বোধন করতে পারি। সো আপনারা এটাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এখন আমরা মানে লিমনের পরিচয়টা ফার্স্টে আমরা জানি যে লিমন কি করে আর কিভাবে লিমন জুলের সাথে সম্পৃক্ত হয়েছে। সো লিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ লিমন আহমদ। আচ্ছা, পেশায় একজন খেলোয়াড় হিসেবে সবসময় পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে স্পোর্টসম্যান। হ্যাঁ, স্পোর্টস পারসন হিসেবে সবসময় পরিচয় দিই। তো এখন কোন কোন স্পোর্টসের সাথে তুমি জড়িত? আমি বেসিক্যালি পার্সোনালি কোনো একটা ইভেন্ট বা একটা স্পোর্টসের সাথে যুক্ত না। আমি সবসময় সব ইভেন্টের সাথে যুক্ত থাকতে চেষ্টা করি। বা বিগত কয়েক বছর থেকে আসি সব স্পোর্টসের সাথে, যেমন হকি, ব্যাডমিন্টন। হ্যাঁ, হকির সাথে আছি আমি, তারপর ব্যাডমিন্টনের সাথে আছি, এবং রিসেন্টলি আমি যুক্ত হয়েছি ম্যারাথনের সাথে, রানিং কমিউনিটির সাথে আমি যুক্ত হয়েছি। তো এই নিয়ে চলতেছে আমার আর কি স্পোর্টস লাইফ। রানিং কমিউনিটির সাথে যুক্ত হইছো, এটা কইলে আমার মনে হয় কম হয়ে যায়, কারণ তুমি তো প্রোগ্রামও হোস্ট করছো। হ্যাঁ, রানিং কমিউনিটিতে যদিও নতুন, কিন্তু হচ্ছে কি রানার হিসেবে খুব বেশি দিন হয় নাই রানিং এ। আচ্ছা। তো রানিং এ করছি কয়েকদিন পরার পর নিজ থেকে একটা উদ্যোগ নেই আমরা যে একটা ইভেন্ট করবো। আচ্ছা, দেখি করলে কেমন হয়। তো আলহামদুলিল্লাহ প্রথম ইভেন্ট আমরা সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। এজ এ নতুন অর্গানাইজার হিসেবে রানিং কমিউনিটিতে যদিও অর্গানাইজিং স্কিলটা অনেকদিন থেকে রপ্ত করার চেষ্টা করতেছি, ব্যাডমিন্টন বা হকি পাশাপাশি আমি হচ্ছে গিয়ে এগুলো ইভেন্ট করেছি বিগত কয়েকদিন। তো রানিং ইভেন্টে নতুন এই চিন্তা করলাম যে যেহেতু বিগত দিনের অভিজ্ঞতা আছে, তো এই অভিজ্ঞতাটা একটু কাজে লাগানো যায় রানিং ইভেন্টে, হয়তো পারবো। তো সেই চিন্তা থেকে আর কি আসলে রানিং এ একটা ইভেন্ট সাকসেসফুল ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওইটা ছিল সিলেট 7.5K ইভেন্ট। আচ্ছা। তো ওইটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করতে পারছি। এটাতে তো আপনিও ছিলেন, হয়তো দেখছেন। হ্যাঁ, না আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আসলে ওই ম্যারাথনের ইভেন্টের আগে মনে হয় রাফি আর তোমাদের ইনভাইটেশন আর একটা সামার 7.5 গেছিলাম, ফটোগ্রাফি করছিলাম। আর আমার এক্সপেকটেশন ছিল ওরকমই কিছু একটা হবে, বাট তোমাদের আয়োজন দেখে আমি আসলে টোটালি মানে আনএক্সপেক্টেড ছিল, মানে এত সুন্দর এত বড় ভাবে আয়োজন করছো। আসলে আমরা নিজে থেকে এরকম পারবো আমরা কখনো ভাবিনি। প্রথম দিকে রানারদের যেই সাপোর্টটা, সব থেকে বড় সাপোর্ট হচ্ছে রানারদের অংশগ্রহণটা, যেটা আমরা কখনো ভাবি নাই যে স্লট আমাদের বাড়াতে হবে। আমরা চিন্তা করতেছি যে আমাদের যেই স্লট প্রথম দিকে ঘোষণা করছি, এই স্লটটা কোনোভাবে কি খাবার করা যায় কিনা, পরিপূর্ণ করা যায় কিনা। সেটা দেখি যে মানুষের রেসপন্স খুবই পাইছি। পরবর্তীতে স্লট বলতে গেলে ডাবলই করতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের এই সাহসটা কুলায় নাই যে আরো ডাবল হয়ে গেছে, অলমোস্ট 400+ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে সবকিছুর শেষে একটা আমাদেরও বাধ্যবাধকতা আছে। এই চিন্তা করে আমরা পরবর্তীতে 400তেই স্টপ করে দিই, যাতে সুন্দরভাবে শেষ করতে পারি। সবকিছুর কন্ট্রোলিং এর একটা বিষয় আছে, সব একসাথে যদি সবাই আসে, কন্ট্রোলিং যদি না করতে পারি, এই বয়েই আসলে আমরা এই পরবর্তীতে 400তেই কমপ্লিট করি। এই তো গেল ম্যারাথন। তারপর আসি আমরা ব্যাডমিন্টনে। ব্যাডমিন্টনের কি অবস্থা? মানে ব্যাডমিন্টন আমি অনেক আগে থেকে খুবই পছন্দের খেলা আমার। আমি শীতের মৌসুমে যদিও খেলা হয়, কিন্তু আমি প্র্যাকটিস করি। গরমের মৌসুমে আমাদের প্র্যাকটিস হয়। এই সামনের মাসে, এই মাসের 14 তারিখে আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট আছে। সবার কাছে দোয়া চাই যে সবাই দোয়া করবেন যাতে ভালো খেলতে পারে। হ্যাঁ, ঢাকায় এটা ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 39তম। তো এটাতে পার্টিসিপেট করব সিঙ্গেলস এবং ডাবলস দুইটা ক্যাটাগরিতে। ওয়াও, তাইলে তো আরেকটা রইল কি হকি টুর্নামেন্ট কি হয় সিলেটে? বাট হকি সম্বন্ধে তো আমরা আসলে সাধারণ মানুষ হকি সম্বন্ধে তেমন কিছু জানি না আসলে, কারণ মানে এটা একবার আন্ডাররেটেড একটা গেম ধরা যায়। একসময় ছিল বাংলাদেশে অনেক প্রচলিত এবং মানে জনপ্রিয় একটা খেলা ছিল, কিন্তু এটা কালের বিবর্তনে এটা হেরে গেছে। তো এটা আসলে ওই আমাদের যারা বর্তমানে যারা আছেন তারা হয়তো এটাকে মেনটেনেন্স করতে পারেন। তো এর জন্যই হয়তো এটা হারিয়ে গেছে। আমরা চাচ্ছি এখন নতুন একটা উদ্যোগে হকিটাকে আরেকবার অন্ততপক্ষে সিলেটে আমরা এটা পুনরায় রিভাইভ করা যায় যদি। তো সেই চিন্তা থেকে আমরা নতুন করে একটা হকি একাডেমি করছি, যেটা সিলেটে আমাদেরই মাত্র একটা একাডেমি, সিলেট হকি একাডেমি নামে এটা করছি। তো এইটা হয়তো খুব সম্ভবত আগামী সপ্তাহে বা মানে
কিছুদিনের মধ্যে আমরা এটা উদ্বোধন এবং আত্মপ্রকাশ করব অফিসিয়ালি। তো এইখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের এটার খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মিস গাইডের অভাবটা পেয়ে আসছি, মানে হকির কোনো গাইডেন্স পাও নাই তোমরা? তেমন আসলে কোনো গাইডেন্স পাই না। যেমন জেলা পর্যায়ের একটা টিম হইলেও কোনো ধরনের গাইডেন্স নাই, বা সিলেটে যে ফার্স্ট ডিভিশন লিগ হয় কোনো ধরনের প্রপার ট্রেনিং নাই, কোনো প্রপার ম্যানেজমেন্ট নাই, মানে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত একটা ইভেন্ট বলতে গেলে হকি। যে কোনো ইভেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে সমস্যা লেগেই থাকে। তো এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় এই চিন্তা থেকে আমাদের ছোট ভাইদেরকে আমরা প্রপার একটা গাইডলাইনে যাতে রাখতে পারি, এই জন্যই আমাদের হকি একাডেমিটা খোলা। গুড ইনিশিয়েটিভ। তো এখন ব্যাপার হচ্ছে যে মানে আর এ তো হচ্ছে তোমার খেলাধুলার যে পার্টটা, আর এজ এ প্রফেশন তুমি মানে কোনো কিছু থেকে অ্যাড আসো? প্রফেশনে আমি ছিলাম বিগত 6 বছর। মানে খেলাধুলাটাই তো একটা প্রফেশন, মানে অ্যাজ এ অ্যাথলেট লাইক আমি তাও কি এছাড়াও কি আর অন্য কোনো কিছু করা হয়? আমি চাকরিতে ছিলাম, তবে গত 3 মাস আগে আমি চাকরি থেকে লিভ নেই। আচ্ছা আচ্ছা, আমি চাকরি করব না এই চিন্তা করে। এটা কারণ হচ্ছে কি খেলাধুলাতে সময় দিতে পারছি না প্রপারলি, এজন্য চাকরিটা ছাড়া, আর এবং নিজে কিছু করব এই চিন্তা থেকে এই চাকরিটা ছেড়ে দেওয়া। তো বিগত 6-7 বছর থেকে আমি চাকরিতে ছিলাম। চাকরির পাশাপাশি পড়ালেখাও ছিল, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও ছিল, সবকিছু একসাথে মেইনটেইন করার চেষ্টা করতেছি। না ওয়েল ব্যালেন্সড সবকিছু আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি আর কি। ঘুম থেকে ওঠো কয়টায়? এখন ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। আর 8টা থেকে আমাদের 10টার দিকে আবার ট্রেনিং থাকে, তো ওই সময় ট্রেনিং সকাল 8টায়? সকাল 10টার সময় ট্রেনিং, 8টায় উঠি। না মানে ঘুম থেকে 8টার সময় ওঠা হয়। আর চাকরিতে থাকার সময়? চাকরিতে থাকার সময় আমি হোটেল ম্যানেজমেন্টে ছিলাম, প্রতিদিন সকাল 6টায় উঠি। ও মাই গড। তো এটা লাস্ট 6 বছর আমি প্রতিদিন সকাল 6টায় উঠছি। 7টা থেকে আমার অফিস আওয়ার ছিল, 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এটা মানে আমার জন্য ইম্পসিবল একটা ব্যাপার আর কি। আমার ভাবতেই এটারে মানে অনেক বড় একটা ব্যাপার লাগে যে একটা মানুষ 6টার সময় ঘুম থেকে উঠে রেগুলার মানে লাইফ শুরু করতেছে। এটার জন্যই অনেকে আমাকে বলতো যে তুই খেলাধুলা করস, চাকরি কেমনে করস? অনেকের ঘুম মানে বাংলাদেশের বা সিলেটের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের জেনারেশনে যারা আছে সবারই ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 1টা 2টা, যারা চাকরিতে নাই পড়ালেখা করতেছি, কলেজ বা ভার্সিটি না থাকলে দুপুর 1টা 2টা, তারা ঘুম থেকে উঠতে উঠতে আমার চাকরি শেষ বা চাকরির হাওয়ারটা শেষ হয়ে যায়। তো এর পরবর্তীতে বিকাল টাইমটা বা সন্ধ্যার পরটা আমি ওইভাবে কাজে লাগাই আর কি। তো মানে মূলত আমি মানে তোমার সাথে খেলাধুলা বা পার্সোনাল জীবনের যেই অ্যাক্টিভিটিস তোমার যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু আমি জানি তুমি যে ওই টি শার্টের বিজনেস, মানে যে খেলার টি শার্টের বিজনেস, জার্সির বিজনেস, বা তোমার আরো অনেক স্পোর্টস আইটেমের বিজনেস আছে, বা ফুড কার্টও আই থিঙ্ক খোলার তোমার ইচ্ছা আছে। সো এই সমস্ত জিনিস ঠিক আছে। তা আমার যে ব্যাপারটা আর কি, আমি তো তোমার ছোটবেলা থেকেই চিনি। সো আমি জুলাইয়ে তোমার যে একটা অবস্থানে দেখছি সেটা আমার অনেক সারপ্রাইজ করছে। লাইক মানে একটা অ্যাথলেট বা একটা মানে তোমার যে পজিশন, ওই পজিশন থেকে জুলাই আমি তোমার যে একটা অবস্থানে দেখছি সেটা আমার কাছে খুব অ্যামেজিং লাগছে আর কি। সো আমি ওই ব্যাপারে আর কি জানতে চাই যে তুমি ইনভলভ হইলা কিভাবে এই জুলাইয়ের অবস্থানের সাথে? আসলে আমি খেলাধুলার সাথে ছিলাম বেশ কয়েক বছর থেকেই, অর্গানাইজিং স্কিল প্লাস খেলাধুলা। তো বিভিন্ন জায়গায় দেশের এই জায়গা থেকে ওই জায়গায় বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ খেলার পারপাসে যাওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখতেছি দুর্নীতি এবং মানে স্বজনপ্রীতির বিষয়গুলো আমার চোখে পড়তেছে। তো এইটা আসলে ওই সময় আমি কিছু করতে পারছি না বা কারোর সাথে দ্বিমত পোষণ করতে পারছি না, সবসময় হা হা করে যাইতে হয়েছে। তো জুলাইয়ে যে সময় দেখলাম যে সবাই একত্রিত হয়েছে, একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়েছে, মানে যে সরকারি কাজ কামগুলা করতে গিয়ে বা দেশের মানে যেই ব্যাপার স্যাপার গুলা আছে ওইখান থেকে একটা ফ্রাস্ট্রেশন জমা হয়েছে আস্তে আস্তে। তো ওই সময় থেকে আমি সবার সাথে অ্যাড হইলাম। তো অ্যাড হওয়ার পর থেকে আমি প্রতিদিন আন্দোলনে মানে অ্যাড হইছে কবে নাগাদ? এটা জুলাইয়ের আন্দোলন, কোটা আন্দোলন শুরু হয়েছে মনে করো আই থিঙ্ক জুলাইয়ের কত তারিখের দিকে? জুলাইয়ের প্রথম দিকেই তো শুরু। হ্যাঁ মানে আমি যদিও মানে প্রথম দিকে ছিলাম ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম আমি, কিন্তু মাঠ পর্যায়ে আমি ছিলাম জুলাইয়ের 16 তারিখ থেকে, যে সময় মানে ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় প্রচুর নির্যাতন করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে বা ছাত্রলীগের মাধ্যমে নির্যাতন করা হচ্ছে, ওই সময়ের পর থেকে আসলে নিজেকে আর ধরে রাখতে পারি নাই, মাঠ পর্যায়ে গেছি। তো এইটা থেকে অনেক সময় মনে হয়েছে যে সামথিং আমার জায়গা থেকে কিছু করা দরকার, স্পোর্টস পারসন হিসেবে অন্ততপক্ষে যাওয়া উচিত। যদিও আমি পড়ালেখায় ছিলাম,
আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে না। যখন ঘর থেকে বের হইতা তখন কি এরকম ফিল আসতো না? লাইক আমি যখন ঘর থেকে বের হইতাম আমার ভয় লাগতো, কিন্তু এরকম না যে আমার ভয় লাগতো না, যেমন হয়তো যে নিচেই তো ছাত্রলীগের পোলাপান আছে হয়তো, বাট পুলিশ আছে হয়তো, একটা কিছু হয়ে যাবে, বাট তাও আবার মনে হইতেছে ঘরের ভিতরে ভালো লাগতেছে না, এরকম একটা জিনিস কাজ করতো। মানে তোমার সাইডের অবস্থাটা কি ছিল? প্রতিদিন আমি গোসল করে অজু করে বের হইতাম, এটা সত্যি। যতদিন আমি আন্দোলনে গেছি প্রতিদিন গোসল করে অজু করে তারপর স্পোর্টস পার্সন হিসাবেই সবসময় জার্সি পরে আমি যাইতাম। তো যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ সবার সাথে ছিলাম, প্রথম দিকেই ছিলাম, প্রথম সারিতেই ছিলাম। 16 তারিখের দিকে তুমি অন ফিল্ডে আসলে নাকি? 16 তারিখ থেকে আমি শুরু করি, তারপর পরবর্তীতে কন্টিনিউয়াসলি। মানে এই 16 তারিখে কোন জায়গায় তুমি ফার্স্টে? মানে প্রথম দিকে ওই সাস্টের বিকালে প্রোগ্রাম ছিল আচ্ছা মেইন গেটে, তো মেইন গেটে বিকালের দিকে ওইখান থেকেই আমাদের শুরু আমার শুরু মাঠ পর্যায়ে। তো ওই সময় আর কি আমার ফ্রেন্ড সার্কেল ওই দিন যাওয়ার পর অনেকেই ইনবক্সে মেসেজ করতেছে যে তুই কেন গেলি, তোর তো লাইফে রিস্ক হয়ে যায়, এই সেই অনেকে অনেক কথা বলতেছে। কারণ মানে যদি এটা মনে করো যে রেভলিউশনটা যদি এরকম কমপ্লিট না হয়, মাঝখানে যদি মানে ছত্রভঙ্গ হয়ে যেত, তাহলে কিন্তু যারা জয়েন করছে তাদের একটা মানে আওয়ামী লীগের যে ট্র্যাক রেকর্ড, যে মানে তারা ছেড়ে দিত না অ্যাটলিস্ট, অন্ততপক্ষে যারা প্রথম দিকে ছিল বা যারা শেষ পর্যন্ত ছিল, একটা কাজ করছে, এটা কাজ করছে অবশ্যই। তো শুধু ওই সময় না, বাসা আসার সময় যাওয়ার সময় প্রতিদিনই বইটা কাজ করতো। আমি যে রাস্তা দিয়ে যাইতাম ওই রাস্তা দিয়ে আসতাম না। ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে গিয়ে দেখা গেছে যে আন্দোলন তো ছত্রভঙ্গ হয়েছে একটা সময় গিয়ে, তো একটা সময় গিয়ে দেখা গেছে যে আমরা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে গিয়ে ওই আপনার কি বলে ওই মাউন্টেড রোডের পিছনের দিকেই আমরা সবসময় আসা যাওয়া করতে হয়েছে। তো ওইদিকে লেক সিটি নামে একটা জায়গা আছে, ওইখানে বাসের একটা পুল আছে, তো প্রতিদিন ওইদিকে আসা যাওয়া, তো বাগবাড়ি হয়ে দেন হচ্ছে গিয়ে উসমানী মেডিকেল। এই রাস্তায় আমি যাই নাই, ওইখানে শুনছি এই রাস্তার কথা। ওইখানে ম্যাক্সিমামে প্রথম দিকে ওইখানে ছিলাম, ওই আশপাশের মানুষজন খুবই হেল্প করছে আমাদেরকে। তো ওইখান থেকে প্রতিদিন যাওয়া আসা ছিল। ওই মেইন রোড দিয়ে যাওয়া আসাটা ছাত্রলীগের বই আসলে করা যাইতো না। ছাত্রলীগ তো ওইদিকে মদিনা মার্কেট বা হচ্ছে গিয়ে শহীদ বাজার ওই জায়গায় অবস্থান করতো। ছাত্রলীগ অলওয়েজ ক্যারি একটা ব্যাপার ছিল। আর এই আন্দোলনটা তো সশস্ত্র, আর মানে ছাত্রলীগ পুলিশের কাছে অস্ত্র ছিল। আর মানে সাধারণ আমরা যারা মাঠে গেছিলাম, আমি তো অনেক মানে আমি 2-3 দিন 4 দিনের মতো হইব গেছি, বাট মানে যারা ছিল মাঠে তাদের কাছে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না, ইটপাটকেল ছাড়া আর কিছুই না আর কি। এটা যেই সময় আমাদেরকে মানে আপ্রেস করা হইতাছিল ওই সময় সবাই হাতে তুলে নিচ্ছে সবকিছু, এছাড়া সবসময় শান্তিপূর্ণ আমরা আন্দোলন করার চেষ্টা করছি। একটা জিনিস আমার ব্যাপার হচ্ছে কি যে মানে আন্দোলনের পরে একটা ওয়ার্ড এই আন্দোলনের সাথে অনেক বেশি জড়ায় গেছে, সেই ওয়ার্ডটা হচ্ছে সমন্বয়ক। সো অ্যাকর্ডিং টু মি, মানে আমার যেই সাইড, এই সাইড থেকে আমি আন্দোলনে যাওয়া বা মানে আন্দোলনে সাপোর্ট করা বা যেটাই হোক, আমি কিন্তু কোনো সমন্বয়করা চিনতাম না। লাইক আমি জানতামও না, এই ওয়ার্ডটা কিন্তু ওই সময় ছিল না যে অমুক সমন্বয়ক অমুক লিডার, এরকম কিছু ছিল না। ব্যাপারটা ছিল মাস পিপল মাইর খেতেছিল, স্টুডেন্টস মাইর খেতেছিল, রাস্তায় যে নামতেছিল সে মাইর খেতেছিল। এই ব্যাপারটা থেকে কিন্তু মাঠে নামা আমাদের, মানে তুমি কি কোনো সমন্বয়কের চিন্তা বা ওই সমন্বয়ক আপনার যেটা কাজ করছে সেম সিমিলার কাজটাই আমার করছে। আমার পার্সোনালি কোনো মানে ওই সময় যারা ছিল, যাওয়ার পরবর্তী সময়ে আর কি পরিচয় হয়েছে, সম্পর্ক ভালো হয়েছে, কিন্তু এর আগে আমি কাউকে চিনতাম না যারা বর্তমানে। বা এমনি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তোমার? না, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আমি পছন্দ করি না পার্সোনালি পলিটিক্যাল। আচ্ছা, মানে আমাদের দেশে যে পলিটিক্সের প্র্যাকটিস করা হয় এটা পছন্দ করাও আর কি একটু ডিফিকাল্ট। আমি এজ এ স্পোর্টস পারসন হিসেবে আসলে এটা পছন্দ করা উচিত না, যেহেতু আমি ছোটবেলা থেকে খেলাধুলার সাথে আছি, অন্তত এই মেন্টালিটিটা নিয়ে সামনের দিনটা চলতে চাই না। এর জন্যই আর কি আমি পলিটিক্স পছন্দ করি না। তো মানে এই যে এখন যখন মানে সাস্টের সামনে থেকে আন্দোলনটা আস্তে আস্তে কোথায় আসলো, চুয়াট্টার দিকে আসলো। চুয়াট্টার দিকে আসলো। আমি তখন মানে আমি সাস্টের সামনে যাইতেই পারি নাই, কারণ শহীদ বাজার পাঠানটলার এদিকে ভালো অবরোধ ছিল। তো যখন চুয়াট্টার দিকে আসছে তখন আমি আর কি দরগা গেটের দিক দিয়ে, রাজার গলির দিক দিয়ে আমি কয়েকবার ট্রাই করছি চুয়াট্টা পর্যন্ত যাওয়ার, বাট ওই যে নূরজাহানের সামনে আটকায় দিচ্ছে। সো ওই জায়গায় টিয়ার শেল মিয়ার শেল মারছে, বা মানে
এই যে আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকার যে একটা মানে আমি তো ফ্রন্ট লাইনে ছিলাম না, আমি ফ্রন্ট লাইনে মানে একদিন সামনাসামনি মানে হয়ে গেছে, সেটা হচ্ছে নায়ারপুলে, লাইক পুলিশ ধাওয়া করছে, আমি সামনের দিকে, ঠিক আছে। সো আমি একটা জিনিস খেয়াল করছি কি, যখন পুলিশ ধাওয়া দিচ্ছে তখন আমি পুলিশের দিকে যাচ্ছি, তখন মানে আরো কয়েকটা স্টুডেন্ট পুলিশের দিকে যাচ্ছে, তখন পুলিশ যখন টিয়ার শেল বা ফাঁকা গুলি করতেছে বা রাবার বুলেট মারতেছে, তখন সবাই দৌড় দিতেছে। হ্যাঁ, ওই সময় একটা কনফিউশন কিন্তু তৈরি হইতেছে যে আমি কি সামনে যাব নাকি এই সবার সাথে দৌড় দিব। এই ব্যাপারটা মানে মানে যারা সামনে ছিল তারা মনে হয় এই ডিসিশনটাতে অনেক ডিসিশনহীনতাতে অনেক বেশি ভুগছে। হ্যাঁ, এইখানে কিছু কিছু ক্ষেত্রে মানে মিসগাইড হয়েছে। যেমন মনে করেন যে আমি বলতে গেলে প্রত্যেকটা আন্দোলনে পুলিশের সাথে যে সময় দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে মোটামুটি সব জায়গায় সামনের দিকে ছিলাম। তো এখানে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে পিচ নামতে হয়েছে আমাদের কারণেই। মানে হচ্ছে গিয়ে এটা বিশেষ করে হয়েছে 3 আগস্টে চুয়াট্টাতে, যে ঘটনাটা হয়েছে আমাদের ওই পাশ থেকে, মানে পিছন থেকে সবাই ইট পাটকেল ছুটতেছে, এই ইট পাটকেলটা আমাদের উপরে এসে পড়তেছে। ওই কারণে অনেক সময় দেখা যাচ্ছে পিছন থেকে তো আমরা খেয়াল করতেছি না, আমরা তো ওয়ালের পাশে বা দোকানের পাশে গিয়ে পুলিশের সাথে মানে ইট পাটকেল ছুটতেছি। আচ্ছা, এই যে এত বড় একটা কনফ্লিক্ট হইলো, এখন ছাত্রলীগ যারা করতো, ঠিক আছে, আমার কিন্তু অনেক ছোট ভাই, ফ্রেন্ড, আমার অনেক সিনিয়র মানে অনেক ক্লোজ মানুষ ছিল যারা ছাত্রলীগ করতো। লাইক আজকে হয়তো আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, কালকে হয়তো তোমার একটা পলিটিক্যাল আমরা ধৈরা নেই, অ্যাজ ইফ যদি তুমি মনে করো যে কোনো একটা দলের একটা সমর্থন করো বা একটা পোস্টে যাও, তোমার সাথে তো আমার একটা সম্পর্ক থাকে, এজ এ ব্রাদারহুড, এজ এ আমরা মানে কমিউনিটির ভাই ব্রাদার বা একটা এলাকায় থাকি, বা আমরা আমাদের একটা থাকে না একটা সম্পর্ক তো থাকে। এখন পলিটিক্যাল সম্পর্কটা কি মানে মানে এই সম্পর্ক থেকে আরো বেশি ডিপ, লাইক মানে পলিটিক্যাল, যখন আমি যদি ছাত্রলীগ করি, দ্যাটস মিন লিমন ছাত্রলীগ থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি ছাত্রলীগ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মানে তোমার কাছে কি মনে হয়? লাইক কারণ তোমারও তো অনেক ভাই ব্রাদার ছাত্রলীগ করে, তাই না? করছিল, তো এইখান থেকে আর কি তাদের প্রতি আর আমার বলার কিছু নাই। অনেক ক্ষেত্রে খুবই ফ্রেন্ড সার্কেল, বড় ভাই শেষ পর্যন্ত ছাত্রলীগে সরে আসছে। প্রথম দিকে আমাকেও বলছে যে এটা যাইস না তুই, তোর নিজের রিস্ক হয়ে যায়, যদিও তারা ছাত্রলীগকে সাপোর্ট করতেছে বা ওই সরকারকে সাপোর্ট করতেছে, কিন্তু শেষের দিকে তারা বুঝতে পারে যে একটা সময় যে না, আসলে ছাত্রলীগ বা ওই সরকারকে আর সমর্থন করার সময়টা নাই। পরবর্তীতে তারাও মুভ করছে আমাদের দিকে, এবং লাস্ট পর্যন্ত অনেকেই ছিল, তবে অনেকেই ছিল আমার সাথে কারো কখনো পার্সোনালি কোনো ডিবেট নাই বা পার্সোনালি কোনো শত্রুতাও নেই। দেখা গেছে যে কারোর সাথে কোনো শত্রুতা নাই, তারপরও তারা ছিল, শেষ পর্যন্ত তাদের সাথে আমার কমিউনিকেশন স্টপ হয়ে গেছে। তো আমি আর যোগাযোগ করি না, কারণ আমি তো অন্তত পক্ষে রক্তে মাংসে ওরা মানুষ, তো এই ধরনের অন্যায় অত্যাচার তাদেরকে সমর্থন করতে পারি না। সেই জায়গা থেকে তারা হয়তো সরে আসে নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে তাদেরকে বর্জন করছি, আমি ছাত্রলীগ টোটালি বয়কট করছি। এখন যারা ছাত্রলীগ আসছিল তারা তো মানে রাস্তায় সশস্ত্র ভাবে ছিল, আর যারা সাধারণ মানুষ ছিল তারা মানে ফার্স্টে স্টুডেন্টরা নামলো, তারপরে আস্তে আস্তে সব মানুষ এই আন্দোলনে জয়েন করা শুরু করলো। সো এই জায়গায় মনে করো ছাত্রলীগের একটা দায়িত্ব আছে যে আমার সরকার টিকাইতে হবে, ঠিক আছে, আর সাধারণ মানুষের তাইলে আমাদের কি আসলে আমরা কেন নামছিলাম? তাইলে আমরা তো নামছিলাম ওই যে তারা ছাত্রলীগ বলেন বা পুলিশ বলেন, তারা বিনা বিচারে বিনা অত্যাচার করতেছে মানুষের সাথে, যে যাচ্ছে রাস্তায় হেঁটে তাকে মারতেছে, মানে বিবস্ত্র একটা অবস্থা ছিল যে যেই সময় তারা এটা করতেছে মানুষের উপর। এটা খুবই মানে যারা উপস্থিত ছিল, আপনি হয়তো ছিলেন কয়েকদিন, আপনিও দেখছেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে মানে কারো কোনো দোষ নাই, পুলিশ নিয়ে যাচ্ছে রাতে, সকালবেলা হেঁটে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, সবাই তো আর সবকিছু বন্ধ ছিল না, অনেকের অফিস ছিল, অফিস খোলা ছিল, অনেকের ব্যবসা ছিল, তারাও শেষ পর্যন্ত তাদের হাতের শিকার যে তারা এজ এ স্টুডেন্ট তুমি এই আন্দোলনে ছিলা, তো তাদেরকে মারতেছে, বিভিন্নভাবে অত্যাচার করতেছে। এই বিষয়গুলো দেখে আসলে আমি ওই মানে টোটালি তাদের পক্ষে ছিলাম না, ছাত্রলীগের পক্ষে ছিলাম না। এই যে সাধারণ মানুষের কন্ট্রিবিউশন বা সবকিছু, এখন মনে করো যে মানে ডেমোক্রেসি বলতে আমরা আসলে যেটা বুঝি যে সরকার আমাদের অ্যাপয়েন্ট করা হবে, মানে সরকার আমরা অ্যাপয়েন্ট করব, তারপর সরকার আয়েশা আমাদের জন্য কাজ করবে। লাইক ক্রিয়া মন্ত্রণালয়ের যারা আছে বা ক্রিয়ার যে মন্ত্রী থাকবে, সে
তার খেলা নিয়ে সে কাজ কাম করবে, লাইক খেলার মানে ব্যাপারগুলো, যেমন মনে করো তোমার হকি বা তোমার হাডুডু বা যেই গেমগুলা বাংলাদেশে আর কি আছে, জাস্ট নট অনলি ক্রিকেট আর ফুটবল ছাড়া তো আর অনেক ধরনের স্পোর্টস আছে। সো এই সাইডের যে দুর্নীতি বা এই সাইডের উন্নয়ন বা এই সাইডের ব্যাপারগুলা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ব্যস্ত থাকবে, তাই তো? এটাই তো হওয়া উচিত। আর প্রধানমন্ত্রী আমাদের দেশের মানে সবকিছু ব্যাপার ট্যাপার দেখবো, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রির পলিটিশিয়ানদের কাছে জনগণের চাওয়া। সো এই চাওয়াটা আমাদের মিট করে নাই, লাইক এটা আসলে মানে বিগত সরকারও করে নাই বা আগামীতে করবে কিনা যারা আসবে আসলে জানি না। তবে আমরা চাই যে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলা যাতে কোনো সেক্টরে, শুধু আমি এজ এ স্পোর্টস পারসন হিসাবে যে খেলাধুলাতেই থাকবে না এরকম না, প্রত্যেকটা সেক্টরে যাতে এই ধরনের কর্মকাণ্ড যাতে কেউ না জড়ায়, এটাই চাওয়া থাকবে তাদের কাছে যারা আসবে। তো 1 বছর তো হয়ে গেল, তাই না? 1 বছরে ডক্টর ইউনূসের যেই মানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে বা মানে যারা উপদেষ্টারা আছে বা মানে ওনাদের নিয়ে তো অনেকেই মানে অনেক ধরনের ক্রিটিসাইজ করতেছে বা দেখা যাচ্ছে যে মনে করো যে মানে আগেই ভালো ছিলাম এক ধরনের কথাবার্তা। সো এগুলারে কিভাবে তুমি দেখতেছো? এটা আসলে যারা এই কথাটা বলে, মানে আমি বলি যে আগেই ভালো ছিলাম, এটা কোনোভাবেই কেউ মন থেকে বলে না। হয়তো যে কোনো একটা স্বার্থ থাকে সবাই যে কোনো একটা স্বার্থের জন্যই এই কথাটা বলতেছে। তো আমি যেটা দেখি এই বিষয়টা, আগেই ভালো ছিলাম, হ্যাঁ অনেক ক্ষেত্রে যদি ভালো ছিলাম কখন, যখন আমরা কোনো কিছু বলি নাই, যখন আমরা কিছু করতে পারি নাই, তখন আমরা আগেই ভালো ছিলাম। এখন আমরা অনেক কিছু করতে পারতেছি, অনেক কিছু করতে পারার পর যেগুলাতে সমস্যা হচ্ছে ওইগুলাতে আমরা বাধা পেয়ে যাচ্ছি। এনসিপির কোনো পোস্ট পাইছো? না, এইখানে আমার কোনো পোস্ট নাই বা আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তাইলে তো লাভ হইলো না। ওই যে ওই দিন দেখলাম যে এখন মনে করো তুমি রাস্তার সাইডে ফুডকার্ট দিলা অবৈধ জায়গায়, পুলিশ আইসা ভাঙা দিল, তো তুমি কি বলবা যে রক্ত কেন দিলাম, এই কারণে রক্ত দিছি, এরকম কি ভাষণ তোমার কাছ থেকে? হ্যাঁ এমন একটা প্রশ্ন করলে এটা কেমনে না দেও, মানে এটা তো তোমার মনে করো যে মানে রিয়েল লাইফ সিনারিও। লাইক মনে করো একটা পুলিশ আইসাই তো তোমার দোকান ভাঙা ফেলবে না, তোমার রিপোর্ট মানে একটা ওয়ার্নিং দিবে যে এই জায়গাটা তুমি খালি করো। এখন তুমি কি জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনে ছিলা, এই অধিকার বলে কি তুমি মানে থাকতে চাইবে? না, এটা তো কোনোভাবে সম্ভব না আমার পক্ষে, কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকতে হবে আমাকে। কারণ আমি জুলাই আন্দোলনে ছিলাম বলে যে অবৈধ জায়গায় আমি কাজ করব বা যে কোনো কিছু করে ফেলবো, এটা তো বাংলাদেশের মানুষ আমাকে দেয় নাই, বা জুলাই যোদ্ধা যারা ছিল তারা আমাকে বলেন। এখন দেখা যায় যে বিশ্বের অনেক দেশে কিন্তু স্ট্রিট ফুড কালচারটা অনেক আছে, তাই না? তো মানে ফুটপাতে দোকানদারি করাটা মানে মানে ডাইরেক্টলি দেখা যায় যে যেটা ফুটপাত, যেমন মনে করো জিন্দাবাজার, বন্দর, যে এরিয়াগুলো আছে ওগুলা খুব বিজি এরিয়া, ওগুলার সাইডে তুমি একটা দোকান দেওয়া মানে অনেক মানে ফ্লো তুমি নষ্ট করে দেওয়া, মানুষ হাঁটতে পারতেছে না জায়গায়, এর মধ্যে তুমি আবার একটা দোকান দিছো। বাট তুমি যদি আউট অফ সিটি দেও কোনো জায়গায়, ঠিক আছে, যেমন মনে করো যে আগে এয়ারপোর্টে মানুষ যায় কিন্তু প্রচুর আড্ডা দিত, বাচ্চার দোকান ছিল বা এই সিরিয়ালে আর অনেকগুলো দোকান ছিল, এই দোকানগুলো যখন বন্ধ করে দিল, তখন এই দোকানে যে মানুষগুলা বসতো, যে ইয়াং জেনারেশন তো মূলত ওই জায়গায় বসতো, তারা এখন কই বসে? এখন বর্তমানে একটু আউটসাইডে তারা গেছে। তো মানুষ এখন বাইস্টিলার দিকে যেতেছে, তুমি একটু ডিপে যাচ্ছে মানুষ। তো এটা আমি মনে করি এটা ভালো, তবে এখানে কিছু কিছু রেস্ট্রিকশন থাকা উচিত। মনে করো যে তুমি তোমার একটা সিলেট নগরীতে মনে করো 2-3 হাজার মানুষ এক জায়গায় বসে, যেমন বিশ্বের অনেক, তুমি অন্যান্য কি ট্রাভেল করছো? না, আমি এখন আচ্ছা, তো অনেক দেশের ব্যাপারটা হইলো কি যে সরকার ডিজাইন করে দেয় যে মানুষগুলা ওই দিকে মুভ করবে, লাইক এন্টারটেইনমেন্টের জন্য মানুষ এইদিকে যাবে, বিজনেসের জন্য এইদিকে যাবে, এরকম ভাবে সরকার ডিজাইন করে ব্যাপারটা। তো আমাদের দেশে তো এরকম ডিজাইন আমরা দেখি না, মূলত সচরাচর চোখে পড়ে না। সো সিলেটের প্রেক্ষাপটে যদি তুমি দেখো যে মানে আমরা জনগণই নদীর স্রোতের মতো
জায়গা বানায় নেই, যেমন এয়ারপোর্টের জায়গাটা আমরা বানায় নিছিলাম, 22 টিলা জায়গা আমরা বানায় নিছি। পর্যটন মন্ত্রণালয় থেকে কিন্তু বলে নাই যে তোমরা এখন 22 টিলাতে আসতে পারো বা তোমরা এয়ারপোর্টে জায়গা বসতে পারো। সিটি মেয়র বলে নাই যে সিলেট সিটির যারা আসো ইয়াং জেনারেশন তোমরা রিক্রিয়েশনের জন্য যাইতে পারো কোথায়, 22 টিলায়, বা তোমরা এয়ারপোর্টে জায়গা বসতে পারো। এটা আমরাই জনগণই কি আমরা একটা জায়গা তৈরি করছি। এখন যদি আমি সন্ধ্যার পরে মনে করো সারাদিনে অফিস করার পর, ক্লাস করার পর বা যে কোনো কিছুই আমার সারাদিনের কাজের পর যদি সন্ধ্যার পরে একটা জায়গায় বসে আমি আড্ডা দিতে না পারি, তাইলে আমি কি করব? আমি মানে যে কোনো একটা ফ্রেন্ডের রুমে বা যে কোনো একটা মানে বদ্ধ জায়গায় বা অন্য একটা জায়গায়, অন্যদিকে আমার ফোর্সটা যাবে। আমি তো আর বসে থাকবো না ঘরের ভিতরে, তাই না? সো সেক্ষেত্রে একদিনে তুমি মনে করো যে তুমি দেখলা 5,000 মানুষই জায়গায় বসতেছে, হোক এটা এয়ারফোর্সের জায়গা, হোক এটা এয়ারপোর্টের জায়গা, হোক এটা সেনাবাহিনীর জায়গা, বাট এই জায়গায় অনেক মানুষ বসতেছে। আমার কথা হচ্ছে এই জায়গায় আমার অনেক নাগরিক বসতেছে ফর রিক্রিয়েশন পারপাস। সো চা খাইতেছে, মানে সিঙ্গারা খাইতেছে, এইসব জিনিস ওরা মানে আড্ডা দিতেছে, গান গাইতেছে। সো এই মানুষগুলারে একদিনে এই মানুষগুলার এই বসার জায়গাটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে এই মানুষগুলার আবার নতুন করে কই বসবে? এই বন্ধ করার আগে কি ওই জায়গাটা ডিসাইড করা নগরপিতা যাকে বলে, মেয়র বা এই জায়গার যে দায়িত্বে যারা থাকে, তারা কি এই ব্যাপারটা দেখা উচিত কি উচিত না? তুমি কি মনে করো এই ব্যাপারে? এটা তো অবশ্যই আমরা দেখছি যে বিভিন্ন দেশে তাদের একটা পরিকল্পনা থাকে যে আগামী 20 বছর বা 50 বছরের জন্য তারা এই রোড ম্যাপে কাজ করে। আমাদের দেশে এইরকম সেক্টরটা আসলে এখন পর্যন্ত প্রচলিত না। তো আমি চাই যে যারা অনেক জায়গায় দেখছি, বিশেষ করে ঢাকা বা আমাদের সিলেট শহরে কিছুদিন পর পর দেখা গেছে যে অভিযান হয়, যে ফুটপাতে যারা ব্যবসা করতেছে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, তাদের জিনিসপত্রগুলা সিটি কর্পোরেশন বা বিভিন্ন মানুষজন রেখে দিচ্ছে, এই ম্যাজিস্ট্রেট যারা ছিল। তো এই বিষয়টা হচ্ছে কি তাদেরকে একটা মিসগাইড, যদিও সিলেট শহরের ক্ষেত্রে দেখা গেছে যে সিটি কর্পোরেশন একটা জায়গা দিছে, কিন্তু তারপরে ফুটপাত ব্যবসায়ীরা এটা মানতেছে না বা যে জায়গায় দিচ্ছে ওই জায়গায় করতেছে। এই জায়গায় তো মানে ব্যাপারটা হইলো কি, পলিথিন যদি আমি ব্যান করে দিই, পলিথিন মানে কিনাটারে ব্যান করা লাগবে, বিক্রিটারে না। কারণ যদি কিনার কোনো কাস্টমার থাকে, বিক্রির তো মানুষ অভাব হবে না। এটা চোরাকারবারি সিস্টেম আন্ডারগ্রাউন্ডে বিক্রি হবে। যদি আমরা কিনি, যদি কাস্টমার থাকে কোনো প্রোডাক্টের, ওই প্রোডাক্টকে সেল করা বন্ধ করা যায়। মনে করো যে এখন আমি বন্ধ থেকে বাসায় আসতেছি, আমি ওই ফুটপাতের উপর থেকে সবজিগুলো আমার কিনা ফেললাম। এই যে আমি কিনতেছি, এই কারণেই তো এই লোকগুলো এই জায়গায় বসতেছে। এখন যে বসতেছে তারে তুমি সরায় দিচ্ছ, কিন্তু যে কিনতেছে তারে তুমি কিছু বলতেছো না। এখন যদি মনে করো যে কিনতেছে তারে যদি তুমি যে কোনো একটা আইনের মাধ্যমে তারে তুমি আটকাইতে পারো, তারে তুমি রেস্ট্রিক্ট করতে পারো, তাহলে তো যে বিক্রি করতেছে তারে তোমার কিছু বলাই লাগতেছে না। কারণ সেল না হইলে তো আর ওই জায়গায় এসে বসবে না, ওই যাবে যেই জায়গা তোমার জায়গা দিচ্ছে, তাই না? আমাদের দেশে আমি সবসময় দেখি ব্যাপারটা একটু উল্টা, দোকানদাররা যে পলিথিনের জন্য মারতেছে। যেমন রাস্তায় তুমি অটো পুলিশ আটকায় দিতেছে না, তাইলে যেই অটো রিক্সার দোকানগুলা শহরের মধ্যে দেখতেছে অটো বিক্রি করতেছে, তাইলে এইটা হয় না আসলে। এটা তো একটা বাগ। এখন সিস্টেমে অনেক লুপ হোল থাকে, কিন্তু একটা তুমি সিস্টেম ডেভেলপ করলা, এই লুপ হোল থাকলো, এই লুপ হোলটারে তো ফিগার আউট করতে বেশি সময় নেওয়া উচিত না নাকি? এইটা আসলে কেন মানে আমার কাছে মনে হয় ওই যে আমাদের একটাই সমস্যা যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এই দুইটা জিনিস আমাদের সবার আগে মাথায় কাজ করে সবার। তো এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, হয়তো এই যে সময় সাপেক্ষের যে বিষয়টা এতদিনে হচ্ছে না, এটা হয়তো কিছুটা ধীরে ধীরে কমে যাবে। এখন জুলাইয়ের আন্দোলন অভ্যর্থনের যে আউটকাম, এটা থেকে তুমি সন্তুষ্ট নাকি তোমার এই জায়গায় অবজেকশন আছে? না, এটা সত্যি বলতে আমার অবজেকশন আছে পার্সোনালি। আমি জুলাই আন্দোলনে ছিলাম বলে যে এখন অনেক জায়গায় দেখা গেছে যে এই আগের সরকার যেভাবে কাজ করতো, অনেক জায়গায় বর্তমানে এরকমই কাজ হচ্ছে। তো এইটা শুধু যে রাজনৈতিক দলের মানুষরাই করতেছে এরকমও কিছু না, আমরা সাধারণ জনগণ অনেকে মিস ইউজ করতেছে জায়গার, অনেকে মিস ইউজ করতেছে তার ব্যবহারের। এই বিষয়গুলো নিজের জায়গা থেকে যদি সরে না আসে মানুষ, তাহলে হয়তো জুলাই আন্দোলনটা বৃথা হয়ে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে নিজের উপর ডিপেন্ড করে যে আমি কোন জায়গায় ময়লা ফেলতেছি, আমি কোন জায়গায় কোন কথা বলবো, আমি কোন জায়গায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে কথা বলবো, আমার কোন জায়গায় রাইটস আছে, কোন জায়গায় রাইটস নাই। এই বিষয়গুলো যদি মানুষ নিজে থেকে না শিখে বা নিজে থেকে না অ্যাপ্লাই করে নিজের প্রতি, সেই ক্ষেত্রে হয়তো জুলাই আন্দোলন কেন যদি আরো 10টাও হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই জুলাই আন্দোলনের মতো আরো 10টা আন্দোলনও ব্যর্থ হবে।
এটা আমার অপিনিয়ন। যেটা জুলাই আন্দোলনের পরে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে মানে সমন্বয়কদের কাছ থেকে এনসিপি, ওইটারে তুমি কেমন ভাবে দেখতেছো? এটা যদিও আমি তাদের দলের সাথে সম্পৃক্ত না, বা আমি ভবিষ্যতে হইব কিনা তাও জানি না, বা হওয়ার ইচ্ছাও নাই, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে গুড সাইন। হ্যাঁ, বর্তমান বাংলাদেশে 53 বছর হয়ে গেছে। 53 বছরে যেই ধরনের রাজনীতি চলতেছে ইন্টারন্যাশনালি, এই রাজনীতি চলে না। তো মানে এই রাজনীতি, তারা যে রাজনীতিটা আনতে চাচ্ছে, তাদের যে মিশন বা ভিশন দেখতেছি, বা যতটুকু পড়ালেখা মানে পড়তেছি, তাদের ভিশন বা কথাবার্তা শুনলে কিছুটা হলেও বোঝা যায়। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা পজিটিভ সাইন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এটা এইভাবে আমিও চিন্তা করতাম, কিন্তু যখন আমি রিসেন্টলি এনসিপির ওয়েবসাইট ঘাটলাম, ওই জায়গায় দেখবা ওদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো আমি ফেসবুকের লিঙ্কে যা দেখলাম যে তারা কোন টাইপের ফেসবুক পোস্টার বানাইতেছে। মনে করো নাহিদ পিছনে, ঠিক আছে, তারপর এরকম নেতারা পিছনে, সামনে ওদের ছবি দিয়ে পোস্টার বানাইতেছে, লাইক যেইভাবে আগে আওয়ামী লীগ আগের দলগুলা যেভাবে বানাইতো আর কি। ঠিক আছে। সো এখন আমার কথা হইল যে আমি মনে করো আসাদ যদি আজকে এনসিপি থেকে নির্বাচন করি, বা আমি এনসিপির সদস্য হই, যা আমি যদি আমার দলের কোনো একটা মেসেজ যদি আমার ফলোয়ার্সদের দেওয়া লাগে, যারা আমারে ফলো করবে, এই মেসেজে আমার নেতার ছবি কেন থাকতে হবে? লাইক এই জায়গায় কি ওই অভিভাবক কালচারটা এসে পড়তেছে না? লাইক এইটাও তাদের একটা নেগেটিভ সাইন আমার কাছে মনে হয়। লাইক তুমি তো সংস্কার যেটা তুমি সরকারি ভাবে করবা, ডিপার্টমেন্টে করবা, ওইটা তো একটা লং প্রসেস। কিন্তু যেটা তুমি নিজে করতে পারো, তোমার মেন্টালিটির যে লাইক আগে যে একটা এখনো যেই দল ক্ষমতায় আসবে বলতেছে, তাদের যেই মেম্বারগুলা, তারাও অভিভাবক কালচারটা ফেসবুকে পোস্ট, আমার ভাই ওই ভাই আমার অভিভাবক, বা আমার রাজনৈতিক অভিভাবক, এইভাবে অনেক পোস্ট দিতেছে। মানে আমরা কিন্তু এরকম না যে এই আন্দোলনের পরে আমাদের মেন্টালি অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি আসলে ওই রিফ্লেকশনটা না জুলাই আন্দোলনকারী যারা এনসিপি যারা আছে তাদের মধ্যে দেখতেছি না। যেমন তোমার একটা ওই যে কারের র্যালি একটা হয়েছিল না, কার নাম সাজিদ, ওর মনে একটা কারের র্যালি করছিল, ওইটা অনেক সমালোচনার শিকার হয়েছে। সো এরকম যে ব্যাপারগুলো আছে, যে মানে আমি প্রায় জনের ফেসবুক ঘাটলাম, যে দেখি 1-2 জন তো অ্যাটলিস্ট মডারেট থিঙ্কার হবে, যে আমি একটা দল সাপোর্ট করি আমার যোগ্যতায়, তাই না? আমি আমার জায়গা থেকে এরকম ভাবে কন্ট্রিবিউট করব যাতে মানুষ আমাকে ফলো করে। সেই জায়গায় আমার দলের 4 জনের ছবি আমার পেছনে থাকার কি দরকার? তাও কি ওগুলা মানে ওই বড় ছোটর একটা ব্যাপার আছে, কিন্তু হায়ার আর কি বোঝা যাচ্ছে যে ফার্স্টে নাই, হ্যাঁ একটা প্রেজেন্টেশনের একটা মানে ধাপ ধাপ করে সাজায়, মানে এই জিনিসগুলা তো মানে জিএনজি যেটারে বলি আমরা, ইয়াং জেনারেশন, যারা মনে করো মানে ক্রিঞ্জ জিনিস যাদের মানে ধরা যায়, যে একটা জিনিস দেখলে আমি ক্রিঞ্জ লাগতেছে, লাইক এই যেমন মনে করো যে রাজুদা যে পরোটা বিক্রি করে, এটার ভিডিও অনেক ভাইরাল হয়। এটা দেখতেই কেমন লাগে যে এই লোক পরোটা বিক্রি করতেছে, চিল্লাইতেছে, সো পাবলিক দেখতেছে, বা আছে না, বা আমাদের দেশে অনেক ক্রিয়েটরস আছে, তাদের কাজকাম দেখলে আমাদের ইয়াং জেনারেশন অনেক ক্রিটিসাইজ করে। সো সেম পলিটিক্যাল ক্ষেত্রেও যে নির্বাচনী প্রচারণা, যেমন মনে করো এনসিপিতে যখন ওরা ওই যে নাহিদ যখন তথ্য উপদেষ্টা হইল না, নাহিদই তো, সো ও যখন তথ্য উপদেষ্টা হইলো, আমি ভাবলাম যে ইয়াং জেনারেশনের একজন তথ্য উপদেষ্টা হইছে, আই থিঙ্ক ওই যে ফাটাকেষ্ট দেখা তো আমরা অভ্যস্ত, ঠিক আছে, যে মানে যায় মনে হয় একবারে সবকিছু চেঞ্জ করে ফেলবে, বা এরকম একটা কিছু, বা এমন একটা কিছু করবে যাতে যেটার রিফ্লেকশন আমরা ইয়াং জেনারেশনরা সাথে সাথে দেখতে পারবো, তাই না, অনুভব করতে পারবো, এরকম কোনো কিছুই। আমি ওয়েবসাইটগুলোতে গেলাম সরকারি ওয়েবসাইটগুলোতে, ওই জায়গায় নাহিদের ছবি বসানো হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কথা হইলো যে মনে করো যে আমি পলিটিশিয়ান, আমার সব দিকের রুচি নাই থাকতে পারে, কিন্তু রুচিশীল মানুষগুলারে আমার তো আইডেন্টিফাই করা লাগবে যে আমার হয়তো কালার সেন্স নাই, তাহলে যার কালার সেন্স আছে তার কাছে আমি হেল্প সিক করি, তাই না? সেটা তো আমাদের নাই। আমার তো মানে আমার কোন কথাটা মানে তুমি এখন অনন্ত জলিল স্টাইলে যদি সবকিছু করো, যে সবকিছু আমি করব, আমি মুভির প্রডিউসার, আমি মুভির রাইটার হয়ে যাব, আমি নায়ক হব, আমি মানে সবকিছু হয়ে যাব, আমি অ্যাকশন, আমি রোমান্স, আমি সবকিছু করব, তাইলে তো মানে ওনার আউটকাম যেমন হয় এরকম হয়ে যাবে। এখন মনে করো ডক্টর ইউনূস ওই যে ইসেরে আনার সিঙ্গাপুর থেকে যারে আনলো,
ওই যে আশিক চৌধুরী, ওনারা আনার তো দরকার ছিল না, দেশের মানুষরা দিয়েই তো করে ফেলতে পারতো। কিন্তু উনি দেখছে যে এই ছেলেটা এইসব কর্পোরেট সেক্টরে অনেক অ্যাডভান্স, তো ওনার কাছে মনে হয়েছে যে ওনারে আমরা নিয়ে আসি। তো সেম প্রত্যেকটা পলিটিশিয়ানই কিন্তু চাইলে একটা ডিজাইনার, একটা ভালো ডিজাইনাররে হায়ার করতে পারে, বা একটা ভালো ডিজাইনাররে বলতে পারে যে আমার সুন্দরভাবে মানে গুড ইউআই এর মানে ইউজার ইন্টারফেসটা যাতে সুন্দর হয় এরকম আমারে পোস্টার ডিজাইন করে দাও, টাইপোগ্রাফিটা যাতে সুন্দর, মানে এটা হয়তো আমাদের আগের জেনারেশনের পলিটিশিয়ানরা বুঝবেই না, কিন্তু এখনের যে পলিটিশিয়ানরা আছে তাদের তো মানে এনসিপির পোলাপানের তো এইসব জিনিস বোঝার কথা। এখন তো তারা এই জেনারেশনেরই তো এটা বোঝার কথা। এই ক্ষেত্রে দেখা গেছে যে ওই প্রচলিত একটা কথা চলে আসে না, হ্যাঁ আমরা ঠিক আছে নতুনত্ব আনবো, নতুনত্ব আনতে গিয়ে প্রচলিত দ্বারায় চলতে হয়। এটা আমরা বিগত সার্জিতের যে ভাষণ যে আমরা তো মানে আমার প্রতিপক্ষ যদি 100 গাড়ি নিয়ে মিছিল দেয় আমি তো অ্যাটলিস্ট 50টা নিয়ে মিছিল দেওয়া লাগবে, এরকম কিছু একটা নাকি। ঠিক আছে, বাট মানে আমরা চাই কি, মানে যারা আমরা জুলাই আন্দোলন করছি বাট আমরা কোনো পদও চাই নাই, বা আমরা কোনো কিছুতে মানে পলিটিক্সের সাথে আমরা জড়িত না, বাট আমাদের যে আকাঙ্ক্ষাটা, আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে কি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ঠিক আছে, আর কি মানে কি বলে এটারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আর নতুন ধারার একটা রাজনীতি যাতে আমরা সামনে দেখতে পাই, তাই তো? হ্যাঁ এটাই। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি ওই মানে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে, মানে বর্তমান যে এনসিপি আত্মপ্রকাশ করেছে, তো ওইটাকে মানে অনেকেই ক্রিটিসাইজ করেছে। এটা আসলে উচিত হয়নি বা উচিত না, আমার ব্যক্তিগত মতামত যে একটা ডেমোক্রেসিতে তো নতুন দল আসতেই পারে। এখন সে ছাত্র হোক বা সাধারণ জনগণ হোক, যে হোক তারা আসতেই পারে। হ্যাঁ হয়তো জুলাই এনসিপি তো আসাটা, এনসিপি না আসলে অবাক লাগতো আমার কাছে, কারণ এত বড় একটা রেভলিউশনের পরে এই নেতাগুলা কই যাবে, বিএনপিতে যোগ দিবে নাকি বা এরকম তো আর কিছু না, মানে ওদের তো নিজস্ব একটা আইডিওলজি থাইকাই আন্দোলনটাতে গেছে, তাই না? সাকসেসও করছে আন্দোলনটা, তো অবশ্যই তাদেরও একটা উচিত যে ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরা, সেই জায়গা থেকে তারা আসছে, দল করছে, এটা খুবই পজিটিভ সাইন। তবে হচ্ছে কি তাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি দেখা গেছে যে মতের অমিল আমার কাছে মনে হয়েছে, তাদের মধ্যে কিছুটা মতের অমিল আছে। তবে এইটাও আমার কাছে ভালো যে বিগত রাজনীতি যেটা ছিল আপা আপা আর করতেছে না কেউ, ভাই ভাই করতেছে না কেউ, মানে ভাইয়ের ভুল হইছে আমি তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই ভালো লাগে, এই জিনিসটা আমারও ভালো লাগছে। তাদের একজনের ভুল হইছে আরেকজন ভুল ধরাইছে, এটা পাবলিকলি বলতেছে, আবার ইন্টারনালি কিছু পাবলিকের ক্রিটিসাইজও তারা নিতাছে, কিন্তু এরকম না যে এটার ব্যাকফায়ার করতেছে না, যে উল্টাপাল্টা কিছু বলতেছে না। তো এই জিনিসটা ভালো, এই সহনশীলতাটা থাকা মানে ডেমোক্রেসির জন্য ভালো। তবে মানে এখন এই যে মানে যেই রিসেন্টলি খালেদ মহিউদ্দিন বলছিল যে আপনার যে রাস্তার পিচ উঠানো নিয়ে যে আপনার বিসিএস, এখন এই ব্যাপারে মনে করো তুমি, এইটা একজন সাধারণ জনগণ হিসাবে যদি আমি চিন্তা করি, অন্যায় যেখানে প্রতিবাদ সবারই উচিত করা। এখন আপনি যদি এই জায়গায় দেখেন যে একটা অন্যায় হচ্ছে, সাধারণ জনগণ হিসেবে নাগরিক অধিকার থেকে আপনি এটা করতে পারেন, প্রতিবাদ। এটা তো এটা তো এমন না আইন হাতে তুলে নেয় নাই, হাসপাতালগুলো যেটা করছে এটা তো আইন হাতে তুলে নেয় নাই, প্রতিবাদ করছে। যদি বুঝতাম না এখানে আইন হাতে তুলে নিতে, সেইটার জন্য উনি বলতে পারেন যে আপনি কেন আইন হাতে তুলে নিলেন, এখানে প্রশাসন আছে, প্রশাসনকে আপনি জানাতেন, এইটা করতে হবে। তবে ওনার সব টকশো আমার ভালো লাগে, কিন্তু এই প্রশ্নটা দেখার পর আমি খুবই আশ্চর্য হলাম যে ওনার মতো একজন মানুষ এই ধরনের প্রশ্ন এইভাবে করা উচিত হয়নি। এটা আসলে ফ্লোতে আশা পড়ছে, বা এরকমও হইতে পারে উনি হয়তো এরকম কোনো কিছু মিন করছে যে মানে আপনি একটা বিসিএস ক্যাডারের একটা কাজ আছে, ওই কাজে আপনি কেন করতে গেছেন, ঠিক আছে। এখন আমাদের তো আগে বুঝতে হবে যে যার কাছে আমি কমপ্লেইনটা করব ও শোনার জন্য প্রস্তুত কিনা। লাইক একদিনে তো আমরা বাংলাদেশে এই ইউরোপের মতো চিন্তা করলে পারি না যে আমি অ্যাম্বুলেন্সে 911 ফোন দিছি, আমার সাথে সাথে ব্যাপারগুলো সলভ হয়ে যেতেছে। এখন আমাদের মতো দেশ, এত জনসংখ্যার দেশে কিছু দায়িত্ব জনগণের উপরে থাকে। এখন এটা আবার মব পর্যায়ে যাতে না চলে যায়, এটা আবার জনগণেরই চিন্তা রাখা লাগবে, তাই না? সো এই আর কি। তো এখন তোমার মানে দর্শকের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? আর দর্শক বলতে কি, স্পেশালি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার ছোট ভাইরা আছে, আমি দেখতেছি যে অনেকেই রাজনীতির সাথে জড়িত। আমি তাদেরকে বলতেছি না যে রাজনীতিকে চলে আসো, আমার একটাই মেসেজ থাকবে যে রাজনীতি করো, সুষ্ঠু রাজনীতি করতে, এবং হচ্ছে গিয়ে রাজনীতির পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। রাজনীতি একটা সাপোজ 5 ঘন্টা আমি রাজনীতিতে সময় দিব,
আর 3 ঘন্টা আমার স্কিল ডেভেলপমেন্টে সময় দিব। যার যেই যত স্কিল থাকবে ভবিষ্যতে গিয়ে হয়তো এই স্কিলটা জেনারেট করতে গিয়ে সে টাকা পাচ্ছে না, সে মর্যাদা পাচ্ছে না, কিন্তু তার যে স্কিলটা ডেভেলপ হয়ে গেল, হওয়ার পর পরবর্তীতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে এখান থেকেই সে আউটকাম পাচ্ছে। লাইক পলিটিক্স করে ওর টাকা ইনকাম করা লাগবে না, কাজ করে একটা টাকা ইনকাম করতে পারে, সমস্যা নেই, কোনো আপত্তি নাই। মানে 5 বছর আমি কমিশনার আছি, 5 বছর আমি কমিশনারের স্যালারি পাইতেছি, কমিশনার শেষ, আমি আবার আমার ব্যাক টু প্যাভিলিয়ন, আমি আবার পুরানা আমার স্কিলে আমার জবে চলে যেতে পারতেছি, বা আমার বিজনেসে আমি চলে যেতে পারতেছি। এইটাই থাকবে তাদের প্রতি আমার মেসেজ। এবং আরেকটা হচ্ছে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে, কারণ হচ্ছে কি আমরা দেখি যে আমাদের তো টাইম শিডিউল এবং ডেইলি রুটিন যেটা বর্তমানে খুবই কম মানুষ মেনটেন করেন, যে আমি ঘুমাবো, কেউ ঘুমাইতেছে রাত 5টার সময়, ফজরের নামাজ পড়তেছে, অনেকে পড়তেছে না, ঘুম থেকে উঠতেছে বিকাল 3টা বাজে। আরে কথাগুলো আমার উপরে পড়ে যেতেছে, আপনার উপরে পড়ে গেলে এটা আপনার হয়তো মানে ইয়াং জেনারেশন থেকে চলে গেছে, না ওল্ড জেনারেশনের কাছাকাছি স্টিল হোয়াট আই এম ডুইং ইটস লাইক ইটস নট গুড না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমার চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করা উচিত। তো এইটাই মেসেজ থাকবে সবার প্রতি, যে নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া, যাতে ভবিষ্যতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে, গ্লোবাল যে ওয়ার্মিংটা আসতেছে এটা প্রচুর টাফ হবে সবার জন্য, যে এটা মেনটেন করা বা এটা নিয়ে চলা। তো এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই তাদের স্বাস্থ্যের প্রতি মানে নজর দেয়, এবং হচ্ছে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট, মানে আমার মতো বয়সে যারা আছে পড়ালেখা করতেছে, পাশাপাশি চাকরি বা ছোট ব্যবসা পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক, তা যাতে সংযুক্ত থাকে। তো এইটা স্কিল জেনারেট এমন একটা জিনিস, আমি আমার লাইফে দেখছি যে স্কিল যদি থাকে বা একটা অভিজ্ঞতা অনেক মূল্য আছে। হয়তো এটা অনেক জায়গায় টাকা দিয়ে মূল্যায়ন করা হয় না, কিন্তু অনেক জায়গায় প্লেসমেন্টের একটা বিষয় থাকে। কারণ আমি যদি এক জায়গায় একটা স্কিল আমার ডেভেলপ থাকে, তো সেই ক্ষেত্রে অন্য একজন আমাকে অবশ্যই এখানে ইনভলভ করবে। আর যদি আমার কোনো স্কিলই থাকে না, আমাকে তো টাকার তো আমি আশাই করতে পারি না, আমার প্লেসমেন্টও তো আমি পাবো না। তো অবশ্যই উচিত সবাইকে স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস দেওয়া, রাজনীতি করুক বা রাজনীতি না করুক, এটাই মেসেজ থাকবে আর কি আমার। ওকে, অনেক ধন্যবাদ, তুমি অনেক সময় দিছো, অনেক কথা সাহস করে বলছো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকেও সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আশা করি সুন্দর ভাবে চলতে পারবো, আপনারও সুন্দর ঠিক আছে, ওকে ওকে, তাইলে এইভাবে তো এন্ডিং নাকি? ওকে বাই, ঠিক আছে, তাইলে কাট।